কোনো ছেলের ভালোবাসা পাওয়ার অধিকার যদি কোনো মেয়ের থেকে থাকে সেটা একমাত্র তার স্ত্রীর, এবং কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার অধিকার যদি কোনো ছেলের থেকে থাকে সেটা একমাত্র তার হাজবেন্ডের। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে এইটা আমরা পরস্পর পরস্পরকে খেয়ানত করলাম। তো এই মডেলরা কিন্তু তাদের সৌন্দর্য দিয়ে তার সংসারকে টিকাইতে পারছেন না, এবং খুবই আনফরচুনেট আমরা যেটা দেখি যে তারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কারো কারো থার্ড ফোর্থ ফিফথ ওয়াইফ হচ্ছেন। তো দ্যাট মিনস তার সৌন্দর্য তাকে তার সংসার তৈরি করতে হেল্প করে নাই আলটিমেট। ক্ষেত্রে এরকম হয় না তা না যে লোকটা খারাপ কিন্তু তার ওয়াইফ ভালো হয়েছে, অথবা মানে মেয়েটা খারাপ তার ভালো হাজবেন্ড হয়েছে, এটাও হয়। লাস্ট যেটা বিষয় পর্দার যে ইস্যুটা, এটা আসলে আমরা পত্রপত্রিকা যারা পড়ি বাংলাদেশের সিচুয়েশন জানি যে বিশেষ করে মানে বিবাহিত জায়গাটাতে ডিভোর্সের পরিমাণ, পরকিয়া, এই জায়গাটা তো মহামারী আকার ধারণ করেছে। এটা মানে একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এই জায়গাটাতে আমাদের আহ, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আমাদের যেই জিনিসটা মাথায় রাখা দরকার, আমরা যেহেতু মানে মুসলিম যারা তারা মনে করি যে আমাদেরকে একটা সার্টেন টাইম পরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেখানেই আমাকে জবাবদিহি করতে হবে। তো পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইনস্ট্রাকশনটা, আল্লাহ রাব্বুল আলামিনের ইনস্ট্রাকশনটা হচ্ছে পর্দাটা তিনি নামাজ রোজার মতো ফরজ করেছেন। তো সেইটা মেইনটেইন কিভাবে হবে সেটার ব্যাপারে আমরা, যেহেতু স্যারও বলেছেন যে, যে যেই জিনিসটা বানায় সে বুঝে এই জিনিসের সমস্যাটা শুরু কোন জায়গা থেকে হইলে কোন জায়গায় গিয়ে শেষ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানাইছেন, সো তিনি জানেন যে এই সমস্যাটা শুরু কোন জায়গা থেকে হয় এবং কোথায় গিয়ে শেষ হয়। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে খুব মানে স্পষ্ট করে বলছেন, বিশেষ করে পুরুষদের উদ্দেশ্যে, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থাৎ তিনি বলছেন যে মুমিন পুরুষদেরকে উদ্দেশ্য করে যে তোমরা তোমাদের চোখকে অবনত করো। কারণ এই পর্দার লঙ্ঘনটা স্টার্ট হয় চোখ দিয়ে। মানে চোখের দেখার মধ্য দিয়ে এটা স্টার্ট হয়। এরপরে ধাপে ধাপে এটা চূড়ান্ত পর্যায়ে যায়। সো কেউ যদি প্রথমেই তার চোখটাকে অবনত করতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে পরে হচ্ছে এইটার লাস্ট স্টেজ পর্যন্ত যেতে হয় না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ফাইনালি যে জিনিসটা আমি এটা পার্সোনালি মনে করি, এবং এটা আমাদের লাইফের জন্য অ্যালার্মিং, সেটা হচ্ছে যে কোরআনে আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল খবিসু বিল খবিস, মানে দুশ্চরিত্র লোকের জন্য দুশ্চরিত্র লোক। দ্যাট মিনস আমি যদি হচ্ছে আমার পর্দার হেফাজতটা না করি, তাহলে আমার লাইফে যিনি আমার স্ত্রী হবেন বা হাজবেন্ড হবেন, তিনি সচ্চরিত্র হবেন, এটা ইনসাফ হয় না। যে আমি নিজে আমার পর্দার হেফাজত করি নাই, কিন্তু আমার পার্টনার যিনি হবেন, আমার জীবন সঙ্গী যিনি হবেন, তিনি মানে ভালো মানুষ হবেন, এইটা এক্সপেক্ট করাটা ডিফিকাল্ট। তো এ কারণে মানে এটা মাথায় রাখতে হবে, কেউ যদি হচ্ছে মানে আর্লি স্টেজে তার পর্দাকে হেফাজত করতে না পারে, তাইলে ধরে নিতে হবে যে তিনি তার পরবর্তী লাইফটাতে গিয়ে হচ্ছে এই জায়গাটাতে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাবে। যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে দেখা যায় যে মানে বিশেষ করে আমরা যাদেরকে মডেল বলি, তো এই মডেলরা কিন্তু তাদের সৌন্দর্য দিয়ে তার সংসারকে টিকাইতে পারছেন না, এবং খুবই আনফরচুনেট আমরা যেটা দেখি যে তারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কারো কারো থার্ড ফোর্থ ফিফথ ওয়াইফ হচ্ছেন। তো দ্যাট মিনস তার সৌন্দর্য তাকে তার সংসার তৈরি করতে হেল্প করে নাই আলটিমেটলি। কারণটা কি? কারণটা হচ্ছে তিনি তার পর্দার হেফাজত করতে পারেন নাই। যার ফলে কোরআনের আয়াত যেটা অ্যাপ্লিকেবল তার উপরে, আল খবিসু বিল খবিস, যার জন্য যা তাই হয়েছে, এবং আলটিমেটলি দিন শেষে ঘটনাটা তাই ঘটছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এরকম হয় না তা না যে লোকটা খারাপ কিন্তু তার ওয়াইফ ভালো হয়েছে, অথবা মানে মেয়েটা খারাপ তার ভালো হাসব্যান্ড হয়েছে, এটাও হয়। এটা খুবই এক্সেপশনাল। আল্লাহ রাব্বুল আলামিন যদি স্পেশালি কারো ব্যাপারে ঠিক করেন যিনি মানে এই মানুষটাকে তিনি ভালো করবেন বা ভালো পথে নিয়ে আসবেন, তাহলে অনুগ্রহ করে তার জন্য একজন ভালো সঙ্গী তিনি দিয়ে দেন। দিস ইজ এক্সেপশনাল কেস, কিন্তু মোস্ট অফ দ্য কেস এটাই কমন। এবং আমি বটম লাইনটা এভাবে টানতে চাই, আমি পার্সোনালি মনে করি যে কোনো ছেলের ভালোবাসা পাওয়ার অধিকার যদি কোনো মেয়ের থেকে থাকে সেটা একমাত্র তার স্ত্রীর, এবং কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার অধিকার যদি কোনো ছেলের থেকে থাকে সেটা একমাত্র তার হাজবেন্ডের। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে এটা আমরা পরস্পর পরস্পরকে খেয়ানত করলাম। জি, ধন্যবাদ। আমরা দেখছি 90% ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী প্রথম বর্ষে রেজাল্টটা কোনো কারণে খারাপ করে ফেলে, তাহলে মানে 90% ক্ষেত্রেই সে আর এখান থেকে বের হইতে পারে না। মানে ৪ বছর ধরে তার এই রেজাল্টটা খারাপই থাকে। মানে 10% স্টুডেন্ট আছে যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ করার পরেও পরে সে ব্যাক করতে পারছে। আবার উল্টো দিকটাও আছে। কেউ যদি মানে একবার ফার্স্ট ইয়ারের রেজাল্টটা অনেক বেশি ভালো করে ফেলে,
তাহলে দেখা যায় যে ৪ বছর ধরে সে রেজাল্টটা ভালোই করছে আরকি। পড়ালেখা কম বেশি যাই করুক না কেন, দিন শেষে তার রেজাল্টটা একটা লেভেলে থাকছে। সো এ কারণে ১ম বর্ষটা আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে যদি পা পিছলে যায় তাহলে একটু ব্যাক করাটা কঠিন। এখন রেজাল্ট ভালো করার ক্ষেত্রে কিছু মানে মানে আমাদের যেই এক্সপেরিয়েন্স, যেহেতু আমরা এই স্টেজটা পার করে আসছি, সেটা একটু জাস্ট শেয়ার করি। সেটা হলো কয়েকটা দিক। একটা তো আমাদের প্রধান অতিথি বলছেন যে আ কি বলা যায়, মূল টেক্সটটা পড়তে হবে। মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাট রেজাল্ট করা অলওয়েজ একটা টেকনিকের ব্যাপার যেহেতু। তো সেই জায়গাটাতে আমি জাস্ট কয়েকটা বিষয় সাজেস্ট করতে চাই। এক হচ্ছে যে, যেহেতু আমাদের যেই টিচাররা পড়ান, কোয়েশ্চেনটা সেই টিচারই করেন। এ কারণে ১ম যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের লাইফে দেখছি সেটাই বলছি আরকি। যে ক্লাস লেকচারটা যদি খুব প্রপারলি নোট করে নিয়ে যাওয়া যায় এবং এইটা ভালোভাবে পড়া যায়, তাহলে 90% প্রশ্নই মোটামুটি এখান থেকে কমন পাওয়া যায়। নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে মানে দেখা যায় যে আগের ইয়ারের যে সমস্ত বড় ভাইয়েরা আছেন, তারা যেই নোটগুলো করেন, এই নোটগুলো অনেক ক্ষেত্রে সহায়ক হয় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। 3rd যেটা বিষয় সেটা হচ্ছে যে ইমিডিয়েট সিনিয়র বড় ভাইদের কিছু মানে সাজেশন দরকার হয়। যেমন আমাদের কোর্স টিচারদের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে। অনেকে আছে ইলাবোরেট লেখা পছন্দ করেন, কেউ টু দি পয়েন্ট এ লেখা পছন্দ করেন। সো ইমিডিয়েট সিনিয়র ভাইরা এই ক্ষেত্রে সাজেস্ট করতে পারেন যে, "এই স্যার এই ধরনের লেখা পছন্দ করেন।" তো এই কয়েকটা বিষয় যদি একটু ফলো করা যায়, যেটা রেগুলার ক্লাস করে ক্লাস নোটটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের আগের ব্যাচের সিনিয়র ভাইদের যদি মানে নোট করা থাকে সেই জিনিসগুলো। আর এর পাশাপাশি হচ্ছে একটু টিচারদের ব্যাপারে অবজারভেশন। এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখা যায়, আর আমরা তো ইন্টারমিডিয়েটে আসলে অনেক পড়াশোনা করেছি নিঃসন্দেহে এই পর্যন্ত আসার জন্য। তো বিশ্ববিদ্যালয় লেভেলে মোটামুটি অন অ্যান এভারেজ মানে ৩ ঘন্টার মতো পড়াশোনা করতে পারলে তার পক্ষে টপ রেজাল্ট করাটা খুবই সহজ। এটা আমাদের আ সময়কার এক্সপেরিয়েন্স। বর্তমান সময়ে চেঞ্জ হইছে বলে আমি মনে করি না আরকি। তো এটা হইলো ১ম কথা। ২য় যেটা বিষয়, সেটা হইলো যে আ পড়াশোনা করার ক্ষেত্রে এখন এআই আসার কারণে যেহেতু এটা একটু ইজি হইছে, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে ChatGPT, Gemini, Claude থেকে শুরু করে যেই প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলাতে খুব বেশি ইউজড টু হইতে। তাহলে পরে হচ্ছে আপনার রিসোর্স গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। যেই প্রেজেন্টেশন বানাইতে আপনার মানে ১ সপ্তাহ লাগবে, সেটা ৫ মিনিটে বানানো সম্ভব। যেই লিটারেচার রিভিউ করতে, করতে ঘন্টার পর ঘন্টা লাগে, এটা মানে কয়েক বা বা মিনিটের মধ্যে এই লিটারেচার রিভিউ করা পসিবল। তো এই জিনিসগুলো আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে। তো সেজন্য আমি এর আগে বলছিলাম যেটা, Coursera কিংবা হচ্ছে Harvard, MIT-র যেই আম আম প্ল্যাটফর্ম গুলোর কোর্স, তারপরে গবেষণা করতে চাইলে সেখানে আ GitHub নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে অ্যাক্সেস করা যেতে পারে। তো এভাবে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। একইভাবে যদি ডাটা অ্যানালাইসিস এই জায়গাটা করে, তাহলে ডাটা ক্যাম্প নামে প্ল্যাটফর্ম আছে। এই জায়গাগুলোতে অ্যাক্সেস করা যেতে পারে। তো এগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এর জন্য। 2nd যেটা আমি একটু বলি সেটা হলো এটা সবার জন্য, যে প্রত্যেকের যদি সম্ভব হয় মানে এট লিস্ট 2nd ইয়ারে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি শেখা যায়, তাহলে এইটা যেই মানে হেল্পটা করবে। ফর এক্সাম্পল যে আপনি মানে আপনার ক্যারিয়ারের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। কোথাও কিছু হচ্ছে না। বাট যদি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানেন, শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজ জানার কারণে ফ্রান্স আপনাকে ভালো স্কলারশিপ দিবে। যদি আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটা জানার কারণে রাশিয়া আপনাকে স্কলারশিপ দিবে। যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন, এই ল্যাঙ্গুয়েজটা জানার কারণেই জাপান আপনাকে স্কলারশিপ দিবে। দ্যাট মিনস একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখে রাখেন, তাহলে আপনার ক্যারিয়ারের সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও একটা ডোর ওপেন থাকবে এবং সম্মানজনক একটা ডোর ওপেন থাকবে। তো এটা হচ্ছে আমার মানে যেটা বললাম যে 1st ইয়ারে অবশ্যই রেজাল্টটা টপ করার জন্য চেষ্টা করা। 2nd ইয়ারে একটা মানে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শেখার একটা প্ল্যান নেয়া যেতে পারে। 3rd ইয়ার থেকে গিয়ে যদি কেউ মনে করেন বিসিএস দিবেন, তাহলে তিনি জোরসে বিসিএস এর জন্য বা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতে পারেন। কারো যদি চিন্তা থাকে যে না আমি হায়ার স্টাডিজ এ যাবো, তাহলে সে যেন 3rd ইয়ার থেকেই মোটামুটি IELTS, GRE বা TOEFL এই জিনিসগুলোতে আ মানে কোর্স করা বা হচ্ছে এটার প্রস্তুতি নেওয়া শুরু করে। নরমালি হায়ার স্টাডিজ এর জন্য IELTS এ 6.5 একেবারে বিলো স্ট্যান্ডার্ড ধরলেও স্ট্যান্ডার্ডটা হলো 7.5 7.5 হলে দেখা যায় ফান্ডিং পাওয়াটা ইজি হয়। একইভাবে TOEFL এর ক্ষেত্রে যদি 100 প্লাস স্কোর থাকে তাইলে এটা ইজি। আবার বিশেষ করে ইউএস এর জন্য জিআরই টা দরকার হয় ফান্ড পাইতে। তো সেখানে জিআরই তে স্কোরটা সায়েন্স এর জন্য মোটামুটি
310-12 থেকে শুরু করে 325 এই রেঞ্জের মধ্যে থাকলে ভালো স্কলারশিপ পাওয়া সম্ভব। তো এই হচ্ছে আমার মতে কেরিয়ার প্ল্যান, যেটা ফার্স্ট ইয়ারের রেজাল্ট, সেকেন্ড ইয়ারে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, থার্ড ইয়ার থেকে আমার জিআরই, আইএলটিএস, টোফেল, অথবা আমি যদি হচ্ছে কি বলা যায় গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেই, তাহলে সেটার প্রস্তুতি নিলে ভালো। এটার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আমার দিক থেকেই আছে। সেটা হলো মানে আমার যেই ফ্রেন্ডটা দেখা গেল শুরু থেকেই তার টার্গেটই ছিল গভর্নমেন্ট জব। সে মানে মোটামুটি একটা রেজাল্ট করেছে, বাট ম্যাক্সিমাম ফোকাস করেছে সেই রিলেটেড পড়াশোনাতে। যেহেতু একাডেমিক পড়াশোনা এবং গভর্নমেন্ট জবের পড়াশোনার জিনিসটা টোটালি ডিফারেন্ট। তো দেখা গেল যে সে 4th ইয়ার শেষ করে আমরা যখন মাস্টার্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন সেই মুহূর্তে সে অ্যাডমিন ক্যাডার হয়ে গেছেন। তো একইভাবে আমার আরেকটা ফ্রেন্ড, ওর নাম বাহাউদ্দিন। তো ওর ফার্স্ট ইয়ার থেকে তার সিরিয়াস ঝোঁক ছিল হচ্ছে মানে সে সায়েন্টিস্ট হবে বা একাডেমিশিয়ান হবে। তো সেগুলো নিয়েই সে পড়াশোনা করেছে এবং 4th ইয়ার শেষ হয়ে তিনি মাস্টার্স করেছেন ইউএসএ তে এবং এখন নাসাতে কাজ করছেন। তো এটা হলো ফোকাসের ব্যাপার যে আমি আসলে ক্যারিয়ার প্ল্যানটা কোন দিকে করছি।